এই যৌথ আক্রমণ ঠেকানো যাবে না। নির্বাচনকে যদি অবাধ এবং শান্তিপূর্ণ করতে হয় তাহলে ৮-৯ দফায় নির্বাচন চাই, না হলে পশ্চিমবঙ্গে কোনো অবস্থাতেই সাধারণ মানুষ ভোট কেন্দ্রে পৌঁছতে পারবে না। ২০১১ নির্বাচনে ৬ দফার নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছিলেন, আর এই ভোট দেওয়ার মধ্যেই পশ্চিমবঙ্গের পালাবদল ঘটে গিয়েছিল। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। দরিদ্র মানুষকে, প্রান্তিক মানুষকে স্বর্গে পৌঁছে দিতে গিয়ে সিপিআইএমের নেতারাই নিজেদের এক একটি ছোট ছোট দেবতা গ্রাম বাংলায় বানিয়ে ফেলেছিলেন। তাদের ঔদ্ধত্যের বিরুদ্ধে, শরীরী ভাষার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কর্মসূচি যাই থাক না কেন, ঘোষণা যাই থাক না কেন, মানুষের সামনে লক্ষ্য ছিল একটাই, তারা গণতন্ত্র ফিরে পেতে চান, তারা বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি চান, তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে চান এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানে, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা অংশগ্রহণ করতে চান। মানুষ চেয়েছিলেন যে অটোনমি বজায় থাকুক, কিন্তু এই সরকারের গত ১০ বছরের কাজকর্মের পর পশ্চিমবঙ্গের রাজনীতি, পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে কার্যত আইনের শাসন প্রশ্নচিহ্নের মুখে ছিল। দেশের বহু প্রান্তে আওয়াজ উঠেছিল যে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে হলে ৩৫৬ ধারার প্রয়োগ চাই। গ্রাম বাংলায় সাধারণ মানুষও বলতেন ৩৫৬ ধারা প্রয়োগ করে এখানে কি নির্বাচন করা যায় না? কোনোদিন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে একটা নির্বাচিত সরকারকে এই ব্যবস্থার মধ্যে দিয়ে দূরে সরিয়ে দিয়ে আমরা এখানে নির্বাচন করতে চাইনি। আমরা চাই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, আর তারই লক্ষ্যে আমরা বারবার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি নিয়ে, বিভিন্ন নেপোটিজমের ঘটনা নিয়ে, পুলিশ ইনঅ্যাকশন নিয়ে, পুলিশের প্রোঅ্যাক্টিভনেস নিয়ে আমরা নির্বাচন কমিশনের দরজায় গেছি। আমরা বিভিন্নভাবে গণতান্ত্রিক পরিসরে কখনো রাজ্যপালের কাছে, কখনো রাষ্ট্রপতির কাছে, কখনো নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেছি আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, খুন হচ্ছেন, কিন্তু কোনো রকম তদন্ত হওয়ার আগেই এসপি বিবৃতি দিচ্ছেন যে মৃত্যুর কারণ হলো আত্মহত্যা। একটা সময় ছিল পরাধীন ভারতবর্ষে যখন অনাহারে কেউ মারা গেলে বলা হতো মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ অপুষ্টি। আর ঠিক এখানেও যখন আলু চাষি ক্ষুধার তাড়নায় আত্মহত্যা করছেন, যখন বিভিন্ন সময় গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণ করে কেউ নিজের দলের প্রচার করতে যাচ্ছেন, তারা খুন হলে আজকের পুলিশ বলে দিচ্ছে যে মৃত্যুর কারণ হচ্ছে পারিবারিক কলহ। অর্থাৎ অবস্থাটা একই জায়গায় দাঁড়িয়ে গেছে। ৮ দফা নির্বাচনের পর থেকেই এই রাজ্য সরকার, তার মন্ত্রীরা, বিদায়ী মন্ত্রীরা এবং তৃণমূল কংগ্রেসের নেতারা লাগাতার নির্বাচন কমিশনকে আক্রমণ করে চলেছেন। নির্বাচন কমিশনের কাছে তাদের যদি কোনো প্রশ্ন থাকে, নির্বাচন কমিশনের কাছে তাদের বিরুদ্ধে তাদের যদি কোনো বক্তব্য থাকে, সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা নির্বাচন কমিশনের হয়ে ওকালতি করবার জন্য আমরা এখানে আজকে নেই, কারণ নির্বাচন কমিশন এখন পর্যন্ত যা ব্যবস্থা নিয়েছেন সেই ব্যবস্থাকে আমরা পর্যাপ্ত বলে মনে করছি না। আমরা মনে করছি না এখনও নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে মানুষকে আশ্বস্ত করতে পেরেছেন। নির্বাচন কমিশনের কাছে আমাদের আরও দাবি আছে। নির্বাচন কমিশনের সামনে আমাদের নির্দিষ্ট কিছু বক্তব্য আছে, সেটা আমরা নির্বাচন কমিশনকে জানাবো। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সংবিধানের ওপর আস্থা রেখে একটা সাংবিধানিক বডিকে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা আক্রমণ করে চলেছেন, যেভাবে স্ববিরোধিতায় ভরা প্রশ্ন তাদের সামনে তুলে ধরেছেন, বর্ষিয়ান নেতারা যেভাবে ব্লেম গেমে অংশগ্রহণ করেছেন, বর্ষিয়ান নেতারা যেভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপিত করে আজকে শুধুমাত্র একটা ঘটনা দিয়ে সহানুভূতির ঝড় তৈরি করবার চেষ্টা করছেন। গতকাল শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের পদচারণা, আর আজকে শুভেন্দু অধিকারীর বিজেপি প্রার্থী হিসেবে সেখানে মনোনয়ন, সেখানে দুজন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতি, তাদের বক্তব্যে মানুষের যে উৎসাহ, উদ্দীপনা, যে আবেগ এবং তাদের যে ব্যথা,
আজকে সেখানে পৌঁছে গিয়েছে, তা দেখে মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যতই চক্রান্ত মানুষের সামনে এই তত্ত্ব খাড়া করুক না কেন, যতই গভীর ষড়যন্ত্রের তত্ত্ব মানুষের সামনে নিয়ে আসুক না কেন, নন্দীগ্রামের মানুষ তাকে প্রতিহত করে দেবে। যে নন্দীগ্রাম, যে অঞ্চলের মানুষ প্রথম স্বাধীন সরকার ভারতবর্ষকে উপহার দিয়েছে, যে নন্দীগ্রামে অহিংস এবং সহিংস আন্দোলনের সমান্তরালভাবে এগিয়ে গেছে, যে নন্দীগ্রাম কংগ্রেসের অসহযোগ আন্দোলনে সামিল হয়েছে, আবার বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে, যে নন্দীগ্রাম গান্ধীবাদ এবং মার্ক্সবাদকে প্রায় সমান্তরালভাবে বিভিন্ন সময় আশ্রয় দিয়েছে, যে নন্দীগ্রাম একসময় এই তথাকথিত পালা বদলের সূচক হয়ে দাঁড়িয়েছিল, নিয়ামকের কাজ করেছিল, সেই নন্দীগ্রামকে কেন্দ্র করে আজকে তৃণমূল কংগ্রেস যে তথ্য মানুষের সামনে পরিবেশন করছেন তা ভুলে ভরা। দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশের নির্বাচনের সময় মানুষ বক্তৃতা করে, বিভিন্ন জনসভায় বক্তৃতা করতে গেলে তো একটু সেখানে হাসি থাকে, রস থাকে, একটা নির্দিষ্ট মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের ভাষা থাকে। প্রধানমন্ত্রী একবারও কথা বলেননি। তিনি কোনোদিন কথা বলেননি যে মুখ্যমন্ত্রী আহত হয়ে যাবেন নন্দীগ্রামে গিয়ে। তার বক্তৃতার ক্লিপিং আপনারা প্রয়োজনে এখানে দেখতে পারেন, আমরা রেখে দিয়েছি, আবার সাংবাদিকদের শোনাতে পারি। প্রধানমন্ত্রী বলেছিলেন যে মুখ্যমন্ত্রী স্কুটি চালাচ্ছেন, যদি তিনি পড়ে যান তাহলে হয়তো দেখবেন যে স্কুটিটা কোন কোম্পানি তৈরি করেছে, সেই কোম্পানি যদি দক্ষিণের হতো তাহলে দক্ষিণের ভারতের তিনি বিরোধী হয়ে যেতেন, উত্তরপ্রদেশে হলে তার বিরোধিতা করতেন। তিনি নিজস্ব কায়দায় তিনি বলেছিলেন যে ওই মুখ্যমন্ত্রী তো এখন ভবানীপুর থেকে নন্দীগ্রামের দিকে স্কুটি ভবানীপুর থেকে ঘুরিয়ে নিয়েছেন। এ কথা কোথায়, কিভাবে এর মধ্যে ষড়যন্ত্রের তত্ত্ব আবিষ্কার করছেন একজন বর্ষিয়ার নেতা? এর থেকে দুর্ভাগ্যজনক পরিণতি আর কিছু হতে পারে না। আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন আমরা নির্বাচন কমিশনকে কিছু বলছি না, কিন্তু নির্বাচন কমিশনকে আবার তারা প্রশ্ন করছেন ঘুরিয়ে যে বিজেপি যেভাবে ষড়যন্ত্রটা তৈরি হয়েছিল তখন নির্বাচন কমিশন কি করছে। ওখানে ডিএমের যে ফাইন্ডিংস আছে, তারা কতকাল পর্যবেক্ষণ করে তারা যা কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী তার মনোনয়নপত্র দাখিল করবার পর তিনি কোথায় কোথায় যাবেন তার ইনফরমেশন কিন্তু কনসার্ন অথরিটির কাছে ছিল না। আজকে যদি সত্য হয় তাহলে আমরা আবার বলছি তদন্তের প্রয়োজন আছে। ঘটনা ঘটার অব্যবহিত পরে দলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই, এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত চাই, এই ঘটনার মধ্যে দিয়ে সত্য প্রকাশিত হোক সেটা চাই। কিন্তু যেভাবে আজকে ডিজি বদলের কথা, ডিআইজি বদলের কথা আজকে তারা বলছেন, আজকে তাদের সেটা সম্পর্কে নির্দিষ্ট করে চিন্তা করতে হবে। এ রাজ্যে তো কার্যত আইনের শাসন অনুপস্থিত। 3 জন আইপিএস অফিসারের উপস্থিতিতে জেপি নাড্ডার কনভয়ের উপরে হামলা হয়ে গেল। মুখ্যমন্ত্রী জেড প্লাস সিকিউরিটি এত বড় কনভয়ের মধ্যে অসংখ্য সাংবাদিকদের সামনে আজকে তিনি যদি বিজেপির 3-4 জন লোকের হাতে বা ষড়যন্ত্রকারীদের হাতে আক্রান্ত হতেন, এত তার কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন যারা এই কাণ্ড ঘটিয়ে কেউ বেরিয়ে যেতে, প্রাণে বেঁচে বেরিয়ে যেতে পারতেন না। এই পায়ের তলা থেকে রাজনৈতিক জমি চলে যাওয়ার ফলে আজকে তৃণমূল কংগ্রেস অকারণে এই তত্ত্ব মানুষের সামনে নিয়ে এসেছে। আমরা আমাদের যে বক্তব্য আমরা নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি, আমাদের কাছে আরেকটি বিশেষ খবর আছে যে 28 নম্বর ওয়ার্ড বিধাননগরে খবর এসছে, সেখানে একটি মেলা চলছিল, সরকারি কি বেসরকারি জানা নেই, কিন্তু এই মেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মহিলা মারা গেছেন নয়াপট্টিতে, এবং স্থানীয় একজন জয়দেব নস্কর তিনি নাকি তাদের বাড়িতে গিয়ে যাতে ডায়েরি না করেন সেটা উইথড্র করবার কথা বলছেন। এই অভিযোগ দলের পক্ষ থেকে আমরা ওখান থেকে পেয়েছি, আপনাদের কাছে জানালাম। আমাদের মূল বক্তব্য হলো এটাই যে তৃণমূল কংগ্রেস এই আচরণের কারণে সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে। আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক লড়াই। আমরা রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেব।
মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে, বিজেপির উদ্দেশ্যে, যে নন্দীগ্রাম থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন, দল যদি আমাকে অনুমতি দেয় আমি নন্দীগ্রাম থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। পার্টি এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছে। আর সাম্প্রতিক ঘটনা প্রবাহ গতকাল বিকেল এবং আজকে শুভেন্দু অধিকারীকে ঘিরে যে উন্মাদনা, বিজেপির কর্মীদের যে উচ্ছ্বাস, সেখানে উপস্থিতি এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে যে অভিবাদন আজকে দেখা যাচ্ছে, তাতে ওই নন্দীগ্রামের আসনটা কিন্তু, নন্দীগ্রামে যে চেয়ারটা শুভেন্দু অধিকারীর জন্যই, বিজেপির জন্যই চেয়ারটা ওখানে রাখা থাকবে এবং ব্যবধান বড় হবে, এইটা আমরা বিশ্বাস করি। মুখ্যমন্ত্রী তার অবস্থান বদল করেছিলেন। ঘটনা ঘটার দিন তার যে বক্তব্য এবং গতকাল জারি ভিডিও বার্তায় তিনি কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন যে পরিস্থিতি যেন শান্ত থাকে, স্বাভাবিক থাকে, তিনি প্রচারে ফিরবেন। আমরা প্রথম থেকে বলছি, আমরা মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি। আমরা চাই তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এই নির্বাচনী প্রচারে তার বর্ণময় উপস্থিতি নিঃসন্দেহে অন্য মাত্রা যোগ করবে। মুখ্যমন্ত্রীকে বাইরে রেখে এই নির্বাচনী প্রচার, এই নির্বাচনী যুদ্ধ সম্পূর্ণ শ্রীহীন হয়ে পড়বে। আমরা সেটা চাই না। আমরা চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজস্ব কায়দায়, নিজস্ব ভঙ্গিমায় তিনি আসুন, প্রচারে আক্রমণ করুন। আমাদের এই আক্রমণ, প্রতি আক্রমণ, রাজনৈতিক চাপানুতরের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ একটা নির্বাচন দেখুক, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হন। কিন্তু একদিকে মুখ্যমন্ত্রী নিজের অবস্থান পাল্টে দিয়ে, পরিবর্তন করেই তিনি একটা শান্তির বার্তা দিলেন, আর একই সঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনীতি ভুলে গিয়ে, সমস্ত কর্মসূচি ভুলে গিয়ে আজকে তারা এই বিবৃতি করছেন। কারণ নাম বলছি না, যে মন্ত্রী, যে নেতা সম্পূর্ণ প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের দিকে, সঙ্গে বিজেপিকে যুক্ত করে তারা সংবিধানের অবমাননা করছেন। তারা নির্বাচন কমিশনের যে গুরুত্ব, তার যে উচ্চতা, সেটাকে খাটো করে দিচ্ছেন। এই সরকার বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে সমস্ত অটোনমিকে কার্যত শেষ করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন, টাকা আমরা দিই, কেন নাক গলাবো না। আজকে বিকেন্দ্রীকৃত কোনো ব্যবস্থার প্রতি, স্বায়ত্ত শাসনের প্রতি, কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা কেউ ব্যবহার করবে তার প্রতি এই সরকারের কোনো আস্থা নেই। এই সরকার ক্ষমতাকে কেন্দ্রীভূত করে ফেলেছে সর্বস্তরে। আর যেগুলো বাকি আছে ভারত সরকারের প্রতিষ্ঠান, এরা তাদেরও লাগাতার নিরন্তর বিভিন্ন ভাষায় আক্রমণ করে চলেছে। যেভাবে, যে ভাষায় তারা আক্রমণ করছেন আজকে একটি সাংবিধানিক বডিকে, যে ভাষায় আজকে বিজেপিকে নতুন করে চক্রান্তের কথা বলে আজকে পশ্চিমবঙ্গের সমাজের মধ্যে উন্মাদনা তৈরি করতে চাইছেন, বিচ্ছেদ তৈরি করতে চাইছেন, সংঘর্ষের বাতাবরণ তৈরি করতে চাইছেন, আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। ধন্যবাদ। শুভেন্দু অধিকারী 2011 থেকে 2021 যা বলল তা তিনি এখন সব মনে পড়ল। হ্যাঁ, সব ভুলভাল বলছে। শুভেন্দুবাবু যেটা করছে সেটা সুস্থ মস্তিষ্কের কাজ নয়। তিনি যে কোনো কারণেই হোক, চাপে হোক, বিজেপি তাকে মুখ করে অসত্য ভাষণ দেওয়াচ্ছে। কি বলবেন? মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার কথা। আমার মনে হচ্ছে উনিও চাপে আছেন। উনি যা বলছেন তা মস্তিষ্ক থেকে বলছেন না। উনিও চাপে আছেন। কিছু কিছু ক্ষেত্রে ওনার বক্তব্যেই ওনার যে ব্যক্তিসত্তা, ওনার যে দীর্ঘ রাজনীতির ইতিহাস, ওনার যে কর্পোরেট রসে যেভাবে উনি স্নাত ছিলেন, জীবনের প্রতি পদক্ষেপে তার যে অস্থির পদচারণা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের, আজকের বিবৃতির সঙ্গে সেগুলো মিলছে না। উনি জানেন এটা। উনি নিজের কেন্দ্রের প্রতি নজর দিলে ভালো লাগবে, কারণ আমরা বিধানসভায় কিছু মানুষ
আজকে সংযুক্ত কিষাণ মোর্চার হুম। এক ঝাঁক নেতা তারা আজকে এসেছেন, সেখানে বলবীর সিং রাজওয়াল, যোগেন্দ্র যাদব, হান্নান মোল্লা, মেধা পাটকার সকলেই ছিলেন। তারা প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্সে যাবত অনেকজন বক্তব্য রেখেছেন। মূল বক্তব্য একটাই, কাকে ভোট দিতে হবে বলছি না, কিন্তু বিজেপিকে ভোট দেবেন না আপনারা। এবং আজকে এখানে রামলীলা ময়দানে একটা মহাপঞ্চায়েত হচ্ছে, এরপরে আরো মহাপঞ্চায়েত হবে। তার মধ্যে দুটো খুব ইন্টারেস্টিং, একটা হচ্ছে নন্দীগ্রামে, একটা হচ্ছে সিঙ্গুরে, এবং একটা ভবানীপুরে, একটা আসানসোল, আরো অন্যান্য জায়গায় কুলতলি, যাদবপুর হবে। কিন্তু নন্দীগ্রাম এবং সিঙ্গুর ওই প্রথম চারটের মধ্যে আছে। এইটাকে কিভাবে দেখছেন? না, ভবানীপুরে যে চাষ হয় আমার প্রথম এটা জানলাম। ওখানে বনসাই হয় কিংবা গমের চাষ করবে কিনা ওরা বুঝতে পারবে। আসলে এই সমস্ত শ্রীহীন মানুষ যাদের মোটামুটিভাবে আন্দোলনজীবী অবস্থা থেকে মানুষ প্রত্যাখ্যান করে ফেলেছে, দিকে দিকে বিভিন্ন সময় কোনো উৎসব হলেই এরা ছুটে যান কিছু গানের খোঁজে, এরা এইসব করে থাকবেন। আমাদের এখানে তো দুর্গাপুজো হয়, আমরা ছোটোবেলা থেকে দেখেছি। আর দুর্গাপুজোর সুভিনির বেরোয়, সেই সুভিনিরের শেষে একটা পাতা থাকে, কোনো কোনো জায়গায় লেখা থাকে যাদের না হলে নয়, আর কোনো কোনো জায়গায় লেখা থাকে হইচই। হইচইয়ে এরা থাকবেন, এরা আছেন। এই রাজনীতিতে এদের অবস্থানের কোনো গুরুত্ব নেই। নন্দীগ্রাম এবং 294টা কেন্দ্রেই ওদের প্রতিনিধিরা ঘুরে বেড়াবে এবং চিঠি নিয়ে যাবে। ক্যাম্পেইন করবে, চিঠি দেবে এবং আর্জি জানাবে। এই বিজেপিকে কখনোই ভোট দেবে না। যান না, এটাই তো গণতন্ত্র, এটাই তো গণতন্ত্র। আমরা তো এটাই চাই। গুজরাতে ঘুরেছেন, উত্তরপ্রদেশে ঘুরেছেন, বিহারে ঘুরেছেন, সব জায়গায় ঘুরছেন। এরা ঘুরছে আর মানুষের হাতের চাকা ঘুরছে, বিজেপির ভোট বাড়ছে ঊর্ধ্বমুখী। না, কিন্তু নন্দীগ্রাম এবং সিঙ্গুর এই দুটো জায়গাকে ফোকাস করার কি কোনো অন্য রাজনৈতিক সমীকরণ বলে মনে হয়? নন্দীগ্রাম এবং সিঙ্গুর এই দুটো জায়গায় ফোকাস করে বিজেপি পশ্চিমবঙ্গে চারটে দল এক হয়ে নির্বাচন লড়ছে, একে ওপরের পরিপূরক। তৃণমূল কংগ্রেস, সিপিএম, মুর্শিদাবাদ কংগ্রেস আর ভাইজানের পার্টি, এরা চারজন ঐক্যবদ্ধ। প্রার্থী তালিকা থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড, বক্তব্য এক। মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতারা কৈলাস বিজয়বর্গীয়কে বলছেন, কেউ কেউ বলছেন চম্বলের ডাকাত বহিরাগত। মোহাম্মদ সালিম বলছেন বর্গী এলো দেশে। ভাষায় পার্থক্য কোথায়? এরা চারজন এক হয়ে লড়ছেন, তারপরেও পারছেন না, শেষ পর্যন্ত এদের ধরে এনেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে, মানে ভাষণে বলেছেন যে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে চিটফান্ডে লুট হওয়া টাকা ফেরাবো। এইটা কি বিজেপির ঘোষিত অবস্থান বা ইস্তেহারে থাকবে? যদি ক্ষমতায় আসে বিজেপি, তাহলে চিটফান্ডের টাকা ফেরানো হবে? ইস্তেহার প্রকাশ পর্যন্ত অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি। আমি বললাম না উনি প্রবল চাপে আছেন। ওনার পুরো প্রেস কনফারেন্সের মধ্যে বলছেন, একবার বলছেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে, তারপরেই বলছেন আমাদের ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, আমরা চাই তদন্ত। উনি কতগুলো তদন্ত চাইছেন আগে তালিকা তৈরি করুন। আপাতত তো নন্দীগ্রামের ঘটনার চক্রান্ত ষড়যন্ত্রের তদন্ত চেয়েছেন, এটার জন্য তদন্ত চান, নির্বাচন কমিশন দেখবেন। নির্বাচন কমিশনের বৈধতা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশনের আমরা মুখপত্র নই, তার হয়ে অ্যাডভোকেটিং করাও আমাদের কাজ নয়। নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা, সাংবিধানিক সংস্থা, তারা তাদের মতো করে উত্তর দেবেন। আমরা যদি যে আক্রমণটা বিজেপির বিরুদ্ধে, যে আক্রমণটা বিজেপি এবং নির্বাচন কমিশনকে একসঙ্গে করে বক্তব্য আক্রমণ, আমরা তার প্রতিক্রিয়া দিতে পারি। নির্বাচন কমিশনকে যা বলেছে নির্বাচন কমিশন তার উত্তর দিতে পারবে বলে মনে হয়। আমরা দেখা করতে গিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উনি যেগুলো বলছেন তাহলে একটু অতীত ইতিহাসটা জেনে নেওয়া ভালো। আবার উনি বলছেন যে মেধা গুলিয়ে ফেলেছেন। শুভেন্দুর ক্ষেত্রে বলছেন যে শুভেন্দু অধিকারী দীর্ঘ 10 বছরে কি করেছেন সব ভুলে গেছেন। না, যেসব কথা বলছেন অসত্য। একটু অতীতের ইতিহাসটা দেখুন। বিজেপি না থাকলে তৃণমূল কংগ্রেস ভেঙে কোনোদিন জন্ম নিতে পারতো না।
যদি ভারতবর্ষের একটা প্রথিতযশা সংবাদপত্র নিজের পোস্ট এডিটে শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তলায় না লিখত, মানে পরিস্থিতি এমনটাই ছিল, দ্য ম্যান নেশন অ্যাওয়েটস, সেই পরিস্থিতি যদি না তৈরি হতো, কংগ্রেসের বিদায় যদি নিশ্চিত না হতো, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করতে পারতেন না। কোনো দিন বিজেপির কোনো সর্বোচ্চ নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একটি কটু শব্দ, একটি অপশব্দ ব্যবহার করেননি। কোনো দিন জোট থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঝ ডঙ্গায় ফেলে চলে যাননি। সে নন্দীগ্রাম আঙুর হোক আর ধর্মতলার অবস্থান হোক, বিজেপির সর্বভারতীয় সভাপতি এসে তার জন্য গ্রেফতার বরণ করেছে। বিজেপি পার্লামেন্টের 2 কক্ষকে অচল করে দিয়েছে, পার্লামেন্ট অ্যাডজয়েন্ট হয়ে গেছে আজকে তার আন্দোলনকে প্রাসঙ্গিক করে তোলার জন্য। সুতরাং কোনো বিজেপি অসৌজন্যের রাজনীতি করেছে, অসম্মানের রাজনীতি করেছে, তার পাশাপাশি দুটো বক্তব্যকে দাঁড় করালেই বোঝা যাবে। সিপিএম কি এই জন্যই বলে বিজেপি? সিপিএম তো অভিযোগ করে বিজেপি ওগুলো শুনে না মানুষ, এবং কিছু হয় না, একটা ব্যাকডেটের ব্যাপার। সিপিএমের লোক নিচ্ছে না, আর যে জিনিস নিচ্ছে না এটা কী করে হবে? আগে একটা সময় ছিল না যে বড় প্যান্ট ছিল বেল বটমে, বিরাট বিরাট, ওই ছাড়া এই প্রজন্মকে পড়তে দেওয়া হয়, পড়বে? এই পড়বে না। সবিতা, মুখ্যমন্ত্রীর ওপরে পরিকল্পিত আঘাত, তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আজকে মৌন মিছিল তৃণমূলের কালো ব্যাচ পড়ে। তাদের অবস্থান তারা ঘোষণা করেছেন, তারা মিছিল করতে পারে, তারা দৌড় প্রতিযোগিতা করতে পারে। আমাদের অবস্থান স্পষ্ট, আমরা তদন্ত চাই। সমিতি যেভাবে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া হলো লোকসভার নেতা থেকে কংগ্রেসের, সেটা আপনারা কিভাবে দেখছেন? পারিবারিক গন্ডগোলের মধ্যে আমরা যেতে চাই না। 14ই মার্চ নন্দীগ্রাম দিবসের দিন ইশতেহার প্রকাশ করবে তৃণমূল। 14ই মার্চ নন্দীগ্রাম দিবসের দিন ইশতেহার প্রকাশ করবে তৃণমূল। ওরা একটা দিন বেছে নিয়েছে, পরের বছর থেকে আবার এই সময়টা যখন আসবে তখন এই দিনে ওরা আবার সমবেত হবে নন্দীগ্রাম দিবস পালন করবার জন্য, তবে ওখানে নয়, ধর্মতলায়। আজকে প্রাপ্ত বসু বলেছেন ইডি, ইনকাম ট্যাক্স ও সিবিআই বিজেপির এবারের জোট সঙ্গী। আজকে প্রাপ্ত বসু বলেছেন ইডি, ইনকাম ট্যাক্স ও সিবিআই এবারের ভোটের জোট সঙ্গী বিজেপি। এদের জন্যই আজকে দিদির এই অবস্থা। আজকে বিজেপি থেকে 30 জন বিভিন্ন সংগঠনের, মূলত শ্রমিক সংগঠনের নেতৃত্বে তৃণমূলে যোগ দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এই যোগদান করিয়েছে তৃণমূল ভবন। বিজেপিতে ভাঙ পার্থ চট্টোপাধ্যায়ের মুকুটে আরেকটা পালক পাড়ল, বিজেপি এতে চিন্তিত নয়। ডিজিকে বদল করা হলো, এডিজিকে বদল করা হলো, মুখ্যমন্ত্রীর প্রতি যে আক্রমণ সেটা করা হলো পরিকল্পিতভাবে, এবং চক্রান্ত এটাই যে তাকে যাতে প্রচার করতে না দেওয়া। উনি তো 13 তারিখ থেকে প্রচারে নেমে যাচ্ছেন। আর পার্থবাবুর জনপ্রিয়তা তো তুঙ্গে, রাজ্যের শিক্ষামন্ত্রী, উনি আরও সবার বাড়িয়ে দিন, এখন যা ঘুরছিলেন আরও বেশি করে দিন। হেভিওয়েট মন্ত্রী আছেন, বেরিয়ে পড়ুন। এইসব চক্রান্তের তত্ত্ব এক কথা বারবার আর চলবে না, মানুষ বুঝেছে। আমি তো বলছি, শুধু নন্দীগ্রামেই উপস্থিতি এবং বিজেপির বিভিন্ন প্রচারে, বিভিন্ন সভায় আজকে যে উপস্থিতি চলেছে, দুদিন তো সাংবাদিক সম্মেলনই বন্ধ হয়ে গেল যোগদানের পিছনে। যেখানেই যাচ্ছি সেখানেই যোগদান, মঞ্চ থেকে আমাদেরই ঠেলে ফেলে দিচ্ছে যোগদানের জন্য। সব তৃণমূল থেকে আসছে হুড়ুড় করে, কারণ ওরা বুঝে গেছে শেষ। থাকে কোনো প্রতীকী নয়, মানুষের উন্মাদনা, জনজোয়ার, জায়গা দেওয়া যাচ্ছে না মঞ্চে। ফ্ল্যাগ নিতে এত লোক উঠে পড়ছে, যারা সামনে দাঁড়িয়ে আছেন বিপজ্জনক। আপনাদেরই একাংশ বলছে রাস্তা থেকে যে যাচ্ছে ধরে এনে জয়েন করানো হচ্ছে বিজেপিতে। কে বলেছে এটা? দলের অভ্যন্তরে চাপা শোনা যাচ্ছে। এত লোক কেন? একজন শীর্ষস্থানীয় নেতা বলে। সে নেতার নাম করে তো এরকম সামনে বলার কথা নয় বিজেপিতে। আমার মনে হয় এরকম কোনো নেতা নেই, হয় যে বলেছেন তো হবে না, মানে যে শুনেছেন আমার মনে হয় তার ঊর্ধ্বচাপ ছিল, অ্যাসিডিটি বেশি ছিল। চল প্রতীকী
অর্চনা ঘোষ